আমন্ত্রণ বিরতিহীন সংবাদ রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিং এবং আমি গোলাম কিবরিয়া। জানাচ্ছি শিরোনামগুলো। বিজ্ঞাপনমুক্ত বিদেশি চ্যানেল প্রচার নিশ্চিতে কাল থেকে অভিযান, বিভ্রান্তি ছড়ালে আইনগত ব্যবস্থা, হুঁশিয়ারি তথ্যমন্ত্রী। মিয়ানমার সীমান্তে অস্ত্র ও মাদক বন্ধে কঠোর অবস্থানে সরকার, প্রয়োজনে গুলি চালানো হবে বললেন পররাষ্ট্রমন্ত্রী। নদী তীরে বর্জ্য শোধনের সিইটিপি ছাড়া কোনো কারখানা স্থাপন করা যাবে না, নদী দূষণ ঠেকাতে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ। আওয়ামী লীগের অধীনে নির্বাচন নয়, আবারও জানালেন মির্জা ফখরুল। নির্বাচন কমিশনে আস্থা ওবায়দুল কাদেরের। ডিসেম্বরে ১২০টি বাস নিয়ে চালু হচ্ছে ঢাকা নগর পরিবহন, ঘাটার চর থেকে চলবে কাঁচপুর পর্যন্ত। শিরোনামগুলো শুনছিলেন, এবার পুরো খবর। বিদেশি চ্যানেলের ক্লিন ফিট সম্প্রচার নিশ্চিতে কাল থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ হুঁশিয়ারি দেন। সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে গণমাধ্যম সংশ্লিষ্ট অন্যান্য আইন দ্রুত বাস্তবায়নের তাগিদ দেয় বিজেসি। ক্লিন ফিড না থাকায় ১ অক্টোবর থেকে বন্ধ আছে বেশিরভাগ বিদেশি চ্যানেল সম্প্রচার। দুপুরে সচিবালয়ে তথ্য সম্প্রচার মন্ত্রীর সঙ্গে এ নিয়ে সাক্ষাৎ করেন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির প্রতিনিধিরা। এ সিদ্ধান্তে গণমাধ্যম আরও বিকশিত হবে, পাশাপাশি এ খাতের অস্থিরতা দূর হবে বলেও মনে করে বিজেসি। সংগঠনের নেতারা বলছেন, ওটিটি প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণ এবং ফেসবুক, গুগল থেকেও আয়ের সুযোগ রয়েছে। এই সরকারের এই সিদ্ধান্তের পক্ষে আপনাদের সঙ্গে আমরা আছি। রিকোয়েস্ট করছি যে গণমাধ্যম কর্মী আইনটা অবিলম্বে যাতে পাশ হয়, সেই ব্যাপারে আপনার যে ভূমিকা অতীতে আপনি রেখেছেন, খুব শিগগিরই আইনটা সংসদে উঠবে এবং পাশ হবে, এই আশাবাদ ব্যক্ত করছি। এ সময় তথ্যমন্ত্রী বলেন, টেলিভিশন শিল্পের স্বার্থে বহাল থাকবে সরকারের সিদ্ধান্ত। যে না মানবে তার বিরুদ্ধেই নেওয়া হবে ব্যবস্থা। ক্লিন ফিট দেয়া বিদেশি চ্যানেলগুলো যাতে চালানো হয় সেটা নিশ্চিত করতে তদারকি করা হবে বলেও জানান তিনি। আমরা এবার অত্যন্ত বদ্ধপরিকর আইন কার্যকর করার জন্য। আর কেউ বিভ্রান্তি ছড়ালে সেটির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যে সমস্ত চ্যানেল ক্লিন ফিট আসা সত্ত্বেও চালানো হচ্ছে না, সেটার জন্য মোবাইল কোর্ট আগামীকাল থেকে আবার চালানো হবে। তিনি আরও বলেন, বিদেশি চ্যানেলগুলো ক্লিন ফিট দিলেও বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির সাথে অসামঞ্জস্যপূর্ণ অনুষ্ঠান বাদ দেওয়া হবে। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মুক্ত ও স্বাধীন গণমাধ্যম বিকাশে কাজ করছে সরকার, বলেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। মঙ্গলবার বিকেলে রাজধানী সোনারগাঁওয়ে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর গণমাধ্যমকে শক্তিশালী করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বলেন, বিভিন্ন সময়ে সংবাদ প্রকাশ করতে গিয়ে সাংবাদিকরা চাপের মুখে পড়ছে, যেটি স্বাধীন গণমাধ্যম বিকাশে বাধা। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে অস্ত্র ও মাদকসহ সব চোরাচালান ঠেকাতে প্রয়োজনে গুলি চালানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। সকালে সিলেটে ভারত সরকারের দেয়া লাইফ সাপোর্ট সমৃদ্ধ অ্যাম্বুলেন্স হস্তান্তর শেষে এ কথা জানান তিনি। এ সময় মন্ত্রী রোহিঙ্গা নেতা হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন। মঙ্গলবার সকালে ভারতের উপহারের লাইফ সাপোর্ট সমৃদ্ধ দুটি অ্যাম্বুলেন্স সিলেট এমএজি ওসমানী মেডিকেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন ভারতীয় হাইকমিশনার বিক্রম দুরাইস্বামী। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। পরে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী জানান, নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে কোনো ছাড় দেওয়া হবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে সীমান্ত সুরক্ষা ব্যবস্থা জোরদার করা হবে, প্রয়োজনে গুলি চালানো হবে বলে জানান মন্ত্রী। আমরা মায়ানমার এবং বাংলাদেশ বর্ডারে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা কখনো গুলি চালাবো না। কালকে আমার সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর আলাপ হয়েছে, আগামীতে আমরা গুলি চালাবো।
তখন এই ধরনের এই যে অপকর্ম, ড্রাগ ট্রাফিকিং, হিউম্যান ট্রাফিকিং কিংবা এই অস্ত্র পাচার, এগুলো যা একটু আমরা তো বর্ডারটা খুব ডিফিকাল্ট ওখানে। এ সময় রোহিঙ্গা ইস্যুতে বেশ কিছু এনজিওর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া রোহিঙ্গা নেতা হত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করার কথা জানান। তদন্ত করে সঠিক তথ্য নিতে চাই, কারা মারলো। দুনিয়াতে সব দেশে লোক মারা যায়, আর এইটা তো স্পেশাল ইন্ডিভিজুয়াল, তা আমরা তার তথ্য নিব এবং তাদের শাস্তি হবে, কেউ ছাড় পাবে না। লং টার্ম রিহ্যাবিলিটেশনের চিন্তা করে বিভিন্ন ইন্টারন্যাশনাল এজেন্সি, তারা বলছে ওদের জমি কেনার যদি হবে, তাদের চাকরির ক্ষেত্রে কোনো ডিসক্রিমিনেশন করতে হবে না, তাদের ভালো স্কুলিং করতে হবে যাতে তারা অ্যাবজর্ব হয়, নানান কিছু তারা বিভিন্নভাবে আমাদের কাছে আর শর্ত দিয়ে করে। এগুলো গ্রহণযোগ্য নয়। এদের উদ্দেশ্য হচ্ছে, কারণ এইখানে এগুলো থাকলে তাদের চাকরি অনেক দিন থেকে। কিছু এনজিও ও বিদেশি সংস্থা নিজেদের স্বার্থে রোহিঙ্গাদের বিভিন্ন সুযোগ সুবিধা বাড়াতে বাংলাদেশের ওপর চাপ প্রয়োগ করছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। নদীর তীরে শিল্প কারখানা স্থাপনে বর্জ্য ব্যবস্থাপনার ইটিপি নির্মাণ বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার একনেক সভায় নদী দূষণ রোধে এর নির্দেশনা দেন তিনি। এছাড়া অনিয়মের কারণে কুষ্টিয়া মেডিকেল কলেজের নির্মাণ কাজ শেষ না হওয়ায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। শিল্পবর্জ্যের দূষণ আর দখলের কারণে হুমকির মুখে দেশের বেশিরভাগ নদ নদী। বেসরকারি সংগঠন উত্তরণের তথ্য বলছে 2000 থেকে 2020 সালের মধ্যে দেশের 43টি নদী শুকিয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষকের গবেষণায় বুড়িগঙ্গা, বালু ও শীতলক্ষ্যা সহ দেশের 32টি নদীতে মিলেছে মানবদেহের জন্য ক্ষতিকর ভারী ধাতুর উপস্থিতি। দেশের নদ নদীর দূষণ রোধে এবার কঠোর নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী জানান, নদীর পাড়ে শিল্প গড়তে বর্জ্য শোধনাগার সিএটিপি স্থাপন নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। নদী তীরে শিল্প কারখানার বর্জ্য শোধন না করে সরাসরি নদীতে ফেলা যাবে না। নদীর পাড়ে শিল্প স্থাপনের প্রবণতা আছে এবং সরাসরি নদীতে এই বর্জ্যগুলো ফেলা হয়। নদীগুলো প্রায় মৃতপ্রায় হয়ে যাচ্ছে, অনেকগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এইটা এই জন্য ইটিপি, সিইটিপি এইসব স্থাপনের ব্যাপারে পুনরায় তিনি যারা এই কাজ করেন তাদের প্রতি পুনরায় নির্দেশনা দিয়েছেন যে এটা আরও জোরদার করেন। এদিকে নানা অনিয়মের কারণে 9 বছরেও কুষ্টিয়া মেডিকেল কলেজে নির্মাণ কাজ শেষ না হওয়ায় প্রকল্প পরিচালক ও গণপূর্ত প্রকৌশলীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একনেককে নির্দেশনা দেন আমরা যেন এটাকে গুরুত্বের সঙ্গে খোঁজ নেই, এটা তদন্ত করে তাদের খুঁজে বের করেন, পানিশ দেন। অ্যান্ড এট দ্য সেম টাইম এটা করতে গিয়ে আমার মূল প্রকল্পটাকে ডিলে করবেন না। পরিকল্পনামন্ত্রী জানান, নির্মাণ সমাপ্ত হয় আগামী শুক্রবার কর্ণফুলী টানেলের দ্বিতীয় টিউবের মুখ খুলে দেওয়া হবে। এছাড়া একনেক সভায় খুলনা হতে মোংলা বন্দর পর্যন্ত রেলপথ নির্মাণ সহ মোট 9টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এসব প্রকল্পে মোট ব্যয় হবে 6,551 কোটি 27 লাখ টাকা। আইডিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগের অধীনে এই দেশে আর কোনো নির্বাচন মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। বিএনপিকে মানুষ কেন ভোট দেবে, প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগের হাত থেকে বাঁচার জন্যই জনগণ বিএনপিকে ভোট দেবে। মানুষ এখন সরকারের কাছ থেকে মুক্তি চায়। সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে। প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় ফখরুল বলেন, আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন মেনে নেওয়া হবে না। সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া জনগণের সঙ্গে ধোঁকাবাজি হবে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। কোনো মতেই ওই ধরনের নির্বাচন অ্যাকসেপ্টেবল হবে না আমাদের কাছে, এবং আমরা পরিষ্কার করে বলছি যে আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না, এবং আপনার 2014 নির্বাচন অথবা 2018 নির্বাচন, এই নির্বাচন খেলায় জনগণ আর গ্রহণ করবে না। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করবে নির্বাচন কমিশন। এক্ষেত্রে সরকারের কোনো প্রতিবন্ধকতা তৈরির সুযোগ নেই। কাজেই নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কারো ভয় পাওয়ার কারণ নেই বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সকালে ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজারে নির্মাণাধীন সেতুর অগ্রগতি পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। এ সময় ওবায়দুল কাদের আরও বলেন, আন্দোলনের নামে সহিংসতার মাধ্যমে দেশবাসীর জীবন ও সম্পদের ক্ষতির যে কোনো অপচেষ্টাকে কঠোরভাবে প্রতিহত করা হবে। পরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বিআরটিএতে এক ঝটিকা পরিদর্শনে গিয়ে অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। এছাড়া গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে অনিয়ম বন্ধ করতে কর্তব্যরত আনসার সদস্যদের নির্দেশ দেন মন্ত্রী। তারা আন্দোলনের নামে সহিংসতা করতে চায়, তো আমরাও প্রস্তুত আছি। আন্দোলন শান্তিপূর্ণভাবে করার অধিকার সব গণতান্ত্রিক দলের আছে, কিন্তু আন্দোলনের নামে দেশে যদি সহিংসতা উপাদান যুক্ত করা হয় এবং জনগণের জানমালের জন্য হুমকি সৃষ্টি করা হয়, সে অবস্থা আওয়ামী লীগ জনগণকে নিয়ে প্রতিরোধ করবে। ইয়াবা বহনের অভিযোগে এক প্রবাসী বাংলাদেশিকে ২০ বছরের জেল দিয়েছে সৌদি সরকার। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের হাতে আসা সিসিটিভি ফুটেজে দেখা যায় ওই প্রবাসীর ব্যাগে বিমানবন্দরের এক পরিচ্ছন্নতা কর্মী একটি প্যাকেট ঢুকিয়ে দিচ্ছেন। এপিবিএন বলছে, নূর মোহাম্মদ নামের ওই পরিচ্ছন্নতা কর্মীকে আটক করে বিমানবন্দর আর্মড পুলিশ, কিন্তু আটকের ৪ দিন পর রহস্যজনকভাবে জামিন পেয়ে যান নূর মোহাম্মদ। চলতি বছরের ১২ মার্চের সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে সৌদি প্রবাসী আবুল বাশারের ব্যাগে কিছু একটা ঢুকিয়ে দিচ্ছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক ব্যক্তি। কিছুক্ষণ কথা বলতে দেখা যায় দুজনকে। এরপর লাগেজটি স্ক্যানারে দেন আবুল বাশার। সেখানে মাদক ধরা না পড়লেও সৌদি আরবের এয়ারপোর্টে আবুল বাশারের ব্যাগে পাওয়া যায় প্রায় ৫,০০০ পিস ইয়াবা। গ্রেপ্তার হন আবুল বাশার। গ্রেপ্তারের ২১ দিন পর আবুল বাশার ফোনে তার স্ত্রীকে জানান, ভয় দেখিয়ে বিমানের কর্মকর্তা পরিচয় এক ব্যক্তি তার ব্যাগে একটি প্যাকেট ঢুকিয়ে দেন। ১৩ এপ্রিল ভুক্তভোগীর স্ত্রী বিমানবন্দর আর্মড পুলিশের কাছে অভিযোগ দিলে তদন্ত করে এপিবিএন। সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে গ্রেপ্তার করা হয় বিমানবন্দরের পরিচ্ছন্নতা কাজে নিয়োজিত সুপারভাইজার নূর মোহাম্মদকে। ম্যানুয়ালি আমরা তদন্ত করি, আমরা দেখতে চাই, আমরা ওখানে বোর্ডিংয়ে যারা কাজ করছিলেন তাদের সাথে কথা বলি এবং সব কিছু দেখে সন্দেহের তীর আমরা আমাদের এখানে একে ট্রেডার্স নামে একটা কোম্পানি কাজ করে, ক্লিনিংয়ের কোম্পানি কাজ করে, তাদের একজন স্টাফের দিকে আমাদের সন্দেহের তীর যায়। নূর মোহাম্মদ নামে একজন ভদ্রলোক। পরে আমরা তাকেও অ্যারেস্ট করি, আমরা একটা অভিযান পরিচালনা করে তাকে অ্যারেস্ট করি এবং অ্যারেস্ট করে নিয়ে আসার পরে সে স্বীকার করে যে এই ধরনের একটা কাজ উনি করেছেন। এরই মধ্যে আবুল বাশারের ২০ বছরের কারাদণ্ড দিয়েছে সৌদি সরকার। তার স্ত্রীর অভিযোগ, পুলিশ তাকে কোনো সহযোগিতা করছেন না। সুষ্ঠু বিচারের দাবিতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে মানববন্ধনও করেছেন তিনি। এই দেশের যে আমাদের আইও পুলিশ, ওনার মাধ্যমে আমরা কোনো সহযোগিতা পাইতেছি না। উনি বলতেছে যে ফুটেজতে দেখা যাচ্ছে না যে উনি দিছে। তারপরে আমি তারে বললাম যে স্যার ফুটেজতে দেখা যায় না, ঠিক আছে, এখন এপিএম পুলিশরা তো আমার কোনো আত্মীয় লাগে না বা এরা আমারে চিনও না। তারা যদি প্রমাণ না পাইতো তাহলে কি ওর বিরুদ্ধে কোনো মামলা দিত? এদিকে আবুল বাশারকে মুক্ত করতে সৌদি আরবে বাংলাদেশ এম্বাসির মাধ্যমে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছে এপিবিএন। পুলিশ হেডকোয়ার্টার থেকে আপনার যে চ্যানেল আমাদের মেনটেন করার কথা, সেই চ্যানেলের মাধ্যমেই সৌদি কর্তৃপক্ষ এবং সৌদিতে আমাদের বাংলাদেশ এম্বাসিকে জানানো হয়েছে। বাংলাদেশ এম্বাসির কর্মকর্তারা এই বিষয়ে কাজ করছেন। ওই আমাদের যে যাত্রী ওখানে আছেন আবুল বাশার, ওনাকে আইনগত যে সহযোগিতা দেওয়া যায় সেই সহযোগিতা দেওয়ার ব্যাপারে ওনারা কাজ করছেন। বর্তমানে ঘটনাটি তদন্ত করছে বিমানবন্দর থানা পুলিশ। গ্রেপ্তারের ৪ দিন পর জামিন পান নূর মোহাম্মদ। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডিসেম্বরে চালু হচ্ছে বাস রুট রেশনালাইজেশনের প্রথম ধাপ। ১২০টি নতুন বাসের এ সেবার নাম ঢাকা নগর পরিবহন। রাজধানীর কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত চলবে এসব বাস। প্রায় ২১ কিলোমিটারের এই রুটে প্রতি কিলোমিটারে ভাড়া ধরা হয়েছে ২ টাকা ২০ পয়সা। মঙ্গলবার ঢাকা দক্ষিণের নগর ভবনে বাস রুট রেশনালাইজেশনের ১৮তম সভায় এসব সিদ্ধান্ত হয়। ২০১৮ সালের ৯ সেপ্টেম্বর গঠন করা হয় বাস রুট রেশনালাইজেশন কমিটি। ৩ বছরে ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত একটি পাইলটিং রুট নির্ধারণ হলো। এই রুটে বাস চলাচল শুরু হচ্ছে ১ ডিসেম্বর, যার নাম দেওয়া হয়েছে ঢাকা নগর পরিবহন। প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল পুরনো বাস মেরামত করে এই রুটে চালানো হবে। তবে ১৮তম সভায় জানানো হয় নামানো হবে নতুন মডেলের ১২০টি বাস। কমিটির সভাপতি মেয়র তাপস জানান,
বাসগুলো ব্যক্তি মালিকানাধীন হলেও পরিচালিত হবে বাস রুট রেশনালাইজেশন কমিটির তত্ত্বাবধানে। পর্যায়ক্রমে পুরো ঢাকায় চালু হবে কয়েকটি রুট। আমরা প্রাথমিকভাবে যেহেতু পূর্ণাঙ্গ জায়গায় আমরা যেতে পারিনি, সেজন্য আমাদের কোম্পানি প্রতিষ্ঠান এখন আমরা করছি না। আমরা এখন জয়েন্ট ভেঞ্চার অ্যাগ্রিমেন্টের মাধ্যমে মালিক বৃন্দদেরকে একটি প্রতিষ্ঠানের আওতায় নিয়ে আসছি এই যাত্রাপথে, এবং পরবর্তীতে পর্যায়ক্রমে আমরা অন্যগুলো সম্পন্ন করার পরে একটি আমব্রেলা যেটা কোম্পানি হবে, প্রতিষ্ঠান হবে, সেই প্রতিষ্ঠানের আওতায় পুরো ঢাকাব্যাপী এই বাস চলাচল সেবাটা পরিচালিত হবে। এ সময় ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম জানান, এই রুটে 40টি যাত্রী ছাউনি এবং 16টি বাস বে করা হবে। 20 অক্টোবর নতুন বাসের রং ও ডিজাইন ঠিক করা হবে। এতে ঢাকার পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরে আসবে বলেও মনে করেন তিনি। এই রুটগুলোকে কিন্তু আমরা সবাই মিলে কিন্তু আজকে এগুলা কথা হয়েছে যে আমরা লাইসেন্স বিহীন কেউ চলতে পারবে না, রুট পারমিট বিহীন কেউ চলতে পারবে না, লক্কর ঝক্কর কোনো বাস চলতে পারবে না, এবং নতুন বাস নামানো হচ্ছে। এটি একটি নতুন দিগন্ত, এটি অত্যন্ত চ্যালেঞ্জিং ব্যাপার। ঢাকা শহরে সবসময় যেই চ্যালেঞ্জটা আছে, বাট আমরা মনে করি এতে ঢাকা শহর একটি পর্যায়ক্রমে ডিসিপ্লিনের মধ্যে আসতে পারবে এবং সুন্দর বাস রুট যেটা আমরা করতে যাচ্ছি সেটাকে আমরা বাস্তবায়ন করতে পারবো। এদিকে বাস রুট রেশনালাইজেশনের জন্য 100 কোটি টাকা বরাদ্দ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পরবর্তীতে নতুন বাস নামানোর ক্ষেত্রে এ তহবিল থেকে টাকা নিতে পারবেন মালিকরা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 17 মাস পর খুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল। ফুল চকলেট দিয়ে শিক্ষার্থীদের বরণ করে নেয় হল কর্তৃপক্ষ। সশরীরে একাডেমিক কার্যক্রম শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন উপাচার্য এম আখতারুজ্জামান। এদিকে 10 অক্টোবর হলে উঠতে পারবে 1 ডোজ টিকা নেওয়া শিক্ষার্থীরাও, জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলে প্রবেশের জন্য ভোর থেকে বসে আছে ছাত্রীরা। সকাল 8টায় গেট খোলার পর স্বাস্থ্যবিধি মেনে প্রবেশ করেন তারা। এ সময় মাস্ক, ফুল, চকলেট দিয়ে তাদের বরণ করে নেয় হল কর্তৃপক্ষ। ফার্স্ট ইয়ারে যেরকম হলে উঠছিলাম যে এক্সাইটমেন্ট নিয়ে, সেই এক্সাইটমেন্টটা আবার কাজ করছে। তাপমাত্রা, শরীরের তাপমাত্রাটাকে পরীক্ষা করে তাদের যত যাবতীয় জিনিসপত্র আছে সেগুলো আমরা জীবাণুনাশক দিয়ে জীবাণুনাশ করে তারপর ঢুকতে দিচ্ছি। বিশ্ববিদ্যালয়ের চতুর্থ এবং মাস্টার্সের শিক্ষার্থীরা মঙ্গলবার হলে আসেন। দীর্ঘদিন পর কক্ষে প্রবেশের পর গোছগাছে ব্যস্ত তারা। এখন তাদের চাওয়া দ্রুত একাডেমিক কার্যক্রম শুরু হোক। প্রায় 90% শিক্ষার্থী ভ্যাকসিন আওতায় চলে আসছে, তো আমরা চাই দ্রুত আবার ঢাকা বিশ্ববিদ্যালয় তার আসল রূপে ফিরে আসুক। নতুন স্টুডেন্টদের বিভিন্ন নির্দেশনা দেওয়া হচ্ছে টিচারদের পক্ষ থেকে, যা আসলে খুবই সন্তোষজনক। হল কর্তৃপক্ষ বলছে হলে স্বাস্থ্যবিধি নিশ্চিতে সব প্রস্তুতি রাখা হয়েছে। শিক্ষার্থীদের কক্ষ পরিচ্ছন্ন করে দেয়া হচ্ছে। আমাদের যাবতীয় যে প্রোটোকল আছে, হেলথ প্রোটোকল এবং অন্যান্য যে ডকুমেন্টস চেকিং, সব কিছু আমরা ব্যবস্থা রেখেছি এবং সেভাবে আমরা স্টুডেন্টদেরকে হলে তুলছি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন সশরীরে ক্লাস শুরুর বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে। শিক্ষার্থীদেরও হতাশার কোনো কারণ নেই। সেটির মূল কারণ হলো আমরা যে একাডেমিক লস রিকভারি প্ল্যান করেছি, সেই প্ল্যানের আওতায় সেই প্ল্যান কিন্তু ক্রিয়াশীল, সেগুলো কিন্তু ইতিমধ্যে কার্যকর হয়েছে। ফলশ্রুতিতে আশা করছি যে 1 বছরের মধ্যেই আমরা কেটে উঠতে পারবো। বিশ্ববিদ্যালয়ের হলে বহিরাগতদের থাকার অভিযোগ দীর্ঘদিনের, তাই এখন থেকে যাতে কোনো বহিরাগত হলে থাকতে না পারে সেজন্য প্রশাসনকে কঠোর নজরদারি করার আহ্বান শিক্ষার্থীদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে গত 7.5 মাসের মধ্যে সর্বনিম্ন করোনা শনাক্তের হার রয়েছে গত 24 ঘন্টায়। মারা গেছে আরও 23 জন, এর মধ্যে পুরুষ 15 এবং নারী 8 জন। এ নিয়ে মোট প্রাণহানি হলো 27,614 জনের। 821টি ল্যাবে 24 ঘন্টায় 25,499 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 694 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 2.72%। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 15,59,452 জনে। সুস্থ হয়েছেন আরও 708 জন। এ নিয়ে মোট সুস্থ 15,20,296 জন। সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা সহ 11 জনের বিরুদ্ধে করা ঋণ জালিয়াতির মামলার রায় ঘোষণার তারিখ পিছিয়ে 21 অক্টোবর নির্ধারণ করা হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক শেখ
নাজমুল আলম অসুস্থতাজনিত কারণে ছুটিতে থাকায় রায়ের তারিখ পুনর্নির্ধারণ করা হয়। এর আগে গত 14 সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেছিল। আসামিদের মধ্যে ফার্মার্স ব্যাংক লিমিটেডের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতি কারাগারে আছেন। এছাড়া ব্যাংকের সাবেক এমডি AKM শামীম, সাবেক SCVP গাজী সালাউদ্দিন, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার রায়, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ লুৎফুল হক, টাঙ্গাইলের বাসিন্দা মোহাম্মদ শাহজাহান ও একই এলাকার নিরঞ্জন চন্দ্র সাহা জামিনে আছেন। পলাতক রয়েছেন SK সিনহা, ব্যাংকের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট শফিউদ্দিন আসকারি, টাঙ্গাইলের বাসিন্দা রঞ্জিত চন্দ্র সাহা ও তার স্ত্রী সাতশ্রী রায়। গত বছরের 10 জুলাই প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ফার্মার্স ব্যাংক থেকে 4 কোটি টাকা আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগে 11 জনকে আসামি করে মামলা করা হয়। সাবেক প্রধান বিচারপতি SK সিনহার ঋণ জালিয়াতির মাধ্যমে 4 কোটি টাকা আত্মসাৎ সহ মানি লন্ডারিং এর যে মামলাটি ছিল সেটি জাজমেন্টের জন্য আজকে ছিল। আমরা আদালতে এসে শুনেছি যে বিচারক আজকে অসুস্থ আছেন, তিনি আসেননি এবং তার ভারপ্রাপ্ত যে বিচারক আছেন তিনি জানিয়েছেন যে 21-10 তারিখে এই রায় হবে। মৃত্যুর আগেই হামলার শঙ্কা জানিয়েছিলেন রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ। 15 জন দেহরক্ষীর মধ্যে 14 জনই হামলার দিন তার পাশে ছিলেন না। এসব তথ্য জানিয়েছেন মহিবুল্লাহ দেহরক্ষী নুরুল আলম। মহিবুল্লাহ হত্যার পর পুলিশ 5 জনকে গ্রেপ্তার করার পাশাপাশি ক্যাম্পে মোতায়েন করা হয়েছে APBN। নুরুল আলম রোহিঙ্গা শীর্ষ নেতা মহিবুল্লাহ নিরাপত্তায় নিয়োজিত 15 দেহরক্ষীর একজন। তিনি জানান, মহিবুল্লাহকে হত্যার পর তাদের সংগঠন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস এর আরো 10 থেকে 15 জনকে হত্যার হুমকি দিচ্ছে হত্যাকারীরা। তবে কারা হুমকি দিচ্ছে তা স্পষ্ট করেননি নুরুল। সন্ত্রাসীরা আমাকে হুমকি দিচ্ছে। আমি যেহেতু সব কথা বলে দিচ্ছি, এ কারণে আমাকে সব সময় হুমকি দিচ্ছে। আরো 10-15 জনকে তারা মেরে ফেলবে বলেছে। মহিবুল্লাহ হত্যার পরপরই তার ভাই হাবিবুল্লাহ দাবি করেন আরসার সন্ত্রাসীরাই তার ভাইকে হত্যা করেছে। কয়েকজনের নামও বলেন তিনি। যদিও মহিবুল্লাহর হত্যা মামলার এজাহারে কারো নাম উল্লেখ করেননি হাবিবুল্লাহ। রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন রয়েছে APBN। মহিবুল্লাহর হত্যার প্রকৃত রহস্য খুঁজতেও সহযোগিতা করছে তারা। APBN কর্মকর্তা জানান, মহিবুল্লাহর পরিবার ও সংশ্লিষ্টদের বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এইরকম একটি পরিস্থিতিতে তার কাছে কারা কারা যেতে পারে এবং তাদেরকে কেন বাধা দেওয়া হয়নি, এই বিষয়টি নিয়ে কিন্তু আমরা তদন্ত করে যাচ্ছি এবং আমার মনে হয় তদন্ত শেষ হলে সঠিক রহস্যটি উদ্ঘাটন হয়ে যাবে। মহিবুল্লাহ হত্যা মামলায় এরই মধ্যে কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যায় জড়িতদের ধরতে জোরালো তদন্ত চলছে বলে জানান পুলিশ সুপার। অত্যন্ত নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়েই কিন্তু আমরা কাজটি চালাচ্ছি এবং আমাদের একাধিক টিম কিন্তু মাঠে কাজ করছে। রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পক্ষে সক্রিয় ছিলেন মহিবুল্লাহ। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন কাল মিরপুর BCB কার্যালয়ে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত হবে ভোট। ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন 7 পরিচালক। বাকি 16 পদে লড়াইয়ের আভাস লড়বেন 30 প্রার্থী। নির্বাচনের জন্য সার্বিক প্রস্তুতি শেষ করেছে কমিশন। খেলাধুলা অঙ্গনে দেশের সবচেয়ে প্রভাবশালী বোর্ডের নির্বাচন। BCB কার্যালয়ে শোভা পেয়েছে কিছু পরিচালক প্রার্থীর ব্যানার ফেস্টুন। কোনো প্যানেল না থাকায় নির্বাচনের উত্তাপ আঁচ করা কঠিন। এতে করে ভোটারদের জন্য যোগ্য প্রার্থী বেছে নেওয়া সহজ হবে। 25 পরিচালক পদে 2টি জাতীয় ক্রীড়া পরিষদের জন্য নির্ধারিত। চট্টগ্রাম ও খুলনা বিভাগের 2 জন করে 4 জন, আর বরিশাল, সিলেট ও রংপুরের 1 জন করে মোট 7 জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। নির্বাচন কমিশন তাদের সব প্রস্তুতি শেষ করেছে। করোনাকাল বিবেচনায় পোস্টাল ও ই-ভোটের মাধ্যমে প্রার্থী বেছে নেবেন মোট 57 জন। অন্য 77 কাউন্সিলর সশরীরে এসে ভোট দেবেন। পোস্টাল ভোটের ক্ষেত্রে তাদের পোস্টাল ব্যালট যথারীতি ভোটারদের কাছে চলে গেছে এবং ই-ভোট তারা 6 তারিখ মানে ভোটের দিন 5টা পর্যন্ত ই-ভোট তারা ইমেইলের মাধ্যমে দিতে পারে।
ঢাকা বিভাগের 2 পদের জন্য লড়বেন 3 প্রার্থী, যেখানে সাবেক 2 পরিচালক নাইমুর রহমান দুর্জয় আর সৈয়দ আশফাকুল ইসলাম টিটুকে চ্যালেঞ্জ জানাচ্ছেন নারায়ণগঞ্জের তানভীর আহমেদ টিটু। যত কম ভোটের ইলেকশন তত কঠিন, কারণ আমি যেটা ফিল করি যে আমি 2টা ইলেকশন করি, একটা প্রায় 4 লক্ষ ভোটের আর একটা 17 ভোটের। তো আমার কাছে মনে হয় যে এইটা একটু টাফ মনে হয়। রাজশাহী বিভাগে সাইফুল আলম স্বপনকে চ্যালেঞ্জ ছুড়েছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। নির্বাচনে ক্যাটাগরি 2-এর 12 পদের লড়াইয়ে শামিল 16 প্রার্থী। অভিজ্ঞতার সাথে লড়াইয়ে আছে বেশ কিছু নতুন মুখ। এই ক্যাটাগরিতে নির্বাচন করছেন নাজমুল হাসান পাপন। প্রত্যেকটা জায়গায় আমি বলবো যে নতুন যত মুখী আসছে তারা কিন্তু প্রত্যেকে যোগ্য এবং তারা কিন্তু অবশ্যই ক্রিকেট বোর্ডের পরিচালক হওয়ার জন্য দাবিদার। ক্যাটাগরি 3-এ হবে গুরু শিষ্যের লড়াই। খালেদ মাহমুদ সুজন কিংবা নাজমুল আবেদিন ফাহিমের থেকে একজনকে বেছে নিতে হবে কাউন্সিলরদের। কাউন্সিলররা মনে করেন যে আমি যোগ্য, আমি গত 8 বছরে বাংলাদেশের জন্য কোনো ডেভেলপ করতে কাজ করতে পেরেছি, আসলে তারা আমাকে সেভাবে মানদণ্ডে বিচার করবেন, তো তারা ভোট দিবেন। অনানুষ্ঠানিকভাবে মঙ্গলবারই নির্বাচনের ফল জানা যাবে, আর পরিচালকরা প্রথম সভায় নির্বাচন করবেন দেশের প্রভাবশালী বোর্ডের নতুন সভাপতিকে। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ওমানে একদিন কোয়ারেন্টিনের পর আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ দলের প্রস্তুতি পর্ব। স্থানীয় সময় দুপুর 1:30টার দিকে অনুশীলনে নামে টাইগাররা। ওমানে দলের সাথে যুক্ত হয়েছেন হেড কোচ রাসেল ডমিঙ্গো। কোচিং স্টাফের বাকিরাও চলে এসেছেন। ওমান ক্রিকেট গ্রাউন্ডে ওয়ার্ম আপের পর ব্যাট বলের সেশন হয়েছে। ফিল্ডিং ও ক্যাচিংয়েও সময় দিয়েছেন লিটন নাইমরা। এখানে আরও 2 দিন অনুশীলনের পর 8 অক্টোবর ওমান এ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে মাহমুদুল্লাহ দল। দুপক্ষের আলোচনায় সেটা চূড়ান্ত হয়েছে। পরদিন আরব আমিরাতে উড়াল দেবে টাইগাররা। সেখানে 2টি প্রস্তুতি ম্যাচ খেলে আবারও ফিরবে ওমানে। এরপর 17 তারিখ স্কটল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপে প্রথম রাউন্ডের লড়াই। একদিন কোয়ারেন্টাইনের পরে আজকে প্রথম মাঠে আসছি, তো খুব ভালো লাগছে যে প্র্যাকটিস করতে পেরে। একটু ওয়েদার সাথে অ্যাডজাস্ট করা, আজকে প্রথমে এসে একটু ফুটবল খেলেছি, একটু মানে মাঠের সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করেছি। তো ওভারঅল নেট করেছি, বোলিং করেছি, সব মিলিয়ে আর কি দিনটা ভালো গেছে। এতদিন টিম ম্যানেজমেন্টের ভুলে পিছিয়ে ছিল দেশের ফুটবল, দাবি কাজী সালাউদ্দিনের। কিরগিজস্তানের দলের খেলা পছন্দ না হওয়াতেই কোচ বদলেছেন বাফুফের সভাপতি। নতুন কোচের অধীনে সাফের শুরুটাও হয়েছে স্বপ্নের মতো। টুর্নামেন্ট শেষে অস্কার ব্রুজন দায়িত্বে থাকবেন কিনা সেটি নিয়েও কথা বলেছেন সালাউদ্দিন। সাফ চ্যাম্পিয়নশিপকে ঘিরে এবার বাফুফের তৎপরতা চোখে পড়ার মতো। আসর শুরুর 1 সপ্তাহ আগে হঠাৎ কোচ পরিবর্তনের মতো বড় সিদ্ধান্ত চমকে দিয়েছিল সবাইকে। কিন্তু সেই স্প্যানিশ কোচের অধীনে সাফের শুরুটা হয়েছে স্বপ্নের মতো। বাফুফের সভাপতিও হাজির মালদ্বীপের মালেতে। কিরগিজস্তানে দলের খেলা পছন্দ হয়নি, সে কারণেই কোচ বদলের ঝুঁকি নিয়ে পাস মার্ক পেয়ে গেছেন। এখন লেটার মার্কের অপেক্ষা। বললেন টিম ম্যানেজমেন্টের ভুলেই এতদিন পিছিয়ে ছিল দেশের ফুটবল। আমি কিরগিজস্তান থেকে আসার পরে কিরগিজস্তানের দ্য টিম ডিড ভেরি ব্যাড, মানে আমার বিশ্বাস ছিল যে এই টিম এত খারাপ না। there is a management problem, that was my concept. সেই জন্য আমরা এই চেঞ্জটা করেছি, and so far we found out that এটা কারেক্ট ডিসিশন ছিল। স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনের উপর আস্থা রেখেই 18 বছরের শিরোপা খরা কাটাতে চায় কাজী সালাউদ্দিন। সামনে মালদ্বীপ ও নেপাল ম্যাচে ভালো করার প্রত্যয় বাফুফে বসের। কিন্তু সাফের পর কে হবে বাংলাদেশ কোচ? অস্কার থাকবেন নাকি আবার ফেরা হবে জেমিডের কাছে? অস্কারকে নেওয়ার আগে I had 4 meetings with him আমার বাসায়, total about 12 hours. We discussed a lot of things. We are working for SAF. আমি আপনাকে এখন পর্যন্ত উত্তর দিতে পারবো up to 16th of SAF. The next answer will come later on. মালদ্বীপের বিপক্ষে পরের ম্যাচ জিতলেই যে অনেকটা নিশ্চিত হয়ে যাবে ফাইনাল। এখন সেই অপেক্ষাতেই বাফুফে বস। এবং নিঃসন্দেহে সাউথ কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মালে, মালদ্বীপ। সাফ চ্যাম্পিয়নশিপে 1 জয় আর ড্রয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ। সবশেষ ম্যাচে ভারতকে রুখে দিয়ে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে লাল সবুজরা।
মালদ্বীপ ম্যাচ সামনে রেখে অনুশীলন সেরেছে ব্রুসনের দল। স্বাগতিকদের বিপক্ষে সেরাটা দেওয়ার তাগিদ গোলকিপার জিকোর। ফরওয়ার্ডদের ব্যর্থতা দ্রুতই কাটবে বিশ্বাস মিডফিল্ডার মতিন মিয়ার। শ্রীলঙ্কার বিপক্ষে জয় ছিল অনুপ্রেরণা, আর ভারতের বিপক্ষে ড্র করেছে আত্মবিশ্বাসী। সাউথ এশিয়ার সবচেয়ে সফল দলটিকে 10 জন নিয়ে রুখে দেয়া যে জয়েরই সমান। জেমি থেকে অস্কারে এসেই যেন বদলে গেছে দল। সাফের প্রথম 2 ম্যাচ তাই বলছে। আগের দিন কঠিন ভারত পরীক্ষার পরদিন সকালেই অনুশীলনে লাল সবুজ। বিশ্বনাথের লাল কার্ডে তৈরি বিপদ সামলানোর দায়িত্ব পড়বে রেজাউলের কাঁধে। ফলে অনুশীলনে তার দিকে নজর বেশি। 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে দল বেশ স্বস্তিতে। যে কেউ যদি গোল করতে পারে তাহলে এটা টিমের জন্য কিন্তু অনেক বড় অ্যাডভান্টেজ। তো মালদ্বীপের যে সামনে মালদ্বীপের সাথে খেলা, ওদেরও কিন্তু আলী আশফাক আছে, আলিফ আসির, তারপরে নাম্বার 10 অনেক ভালো, কিন্তু ওরা অ্যাটাকিং লাইন ফরওয়ার্ডরা আসলে গোল করবে এটা ঠিক আছে। তারপরেও আমি মনে করি যে খেলায় যখন 11 জন খেলবে যে কোনো প্লেয়ারই গোল করতে পারে। তো আমরা আশাবাদী, আসলে ইনশাআল্লাহ আমরা সবাই চেষ্টা চালিয়ে যাচ্ছি, ট্রেনিং ও ফিনিশিং নিয়ে কাজ করে কোচ আশাবাদী ফরওয়ার্ড ইনশাআল্লাহ গোল পাবে আগামী ম্যাচে। স্প্যানিশ মাস্টারমাইন্ডের গতি ও আক্রমণাত্মক ফুটবলের পরও গোল খরা কাটেনি স্ট্রাইকারদের। 2 ম্যাচে গোল করেছেন 2 ডিফেন্ডার। এভাবে চললে শিরোপা স্বপ্ন কঠিন হবে। ওরা ডিফেন্সিভে একটু দুর্বল আছে, সেটা আমাদের ফরওয়ার্ড কাজে লাগাবে। ইনশাআল্লাহ আমরা এই ম্যাচটা জেতার জন্য খেলবো ইনশাআল্লাহ। লাস্ট যে 2 ম্যাচ খেলছি এভাবে যদি খেলতে পারি, ওদেরকে যদি সুযোগ না দিই, তাহলে আমরা অবশ্যই ওদের ডিফেন্সকে আতঙ্কে রাখতে পারবো, আমরা গোল বের করতে পারবো। গোলপোস্টে আনিসুর রহমান জিকো আছেন দারুণ ফর্মে। সব মিলে বাংলাদেশ শিবিরে এখন সুবাতাস। সেটা ধরে রেখেই লক্ষ্য এখন স্বাগতিক মালদ্বীপকে হারানো। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মালে, মালদ্বীপ। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ক্ষণগণনা শুরু হচ্ছে কাল। এই উৎসবকে কেন্দ্র করে দেশজুড়ে চলছে শেষ মুহূর্তের মণ্ডপসজ্জা ও প্রতিমায় রং তুলির শেষ আঁচড় টানার কাজ। করোনার প্রকোপ কিছুটা কমায় এবছর আশা আছে স্বতঃস্ফূর্তভাবে পূজা উদযাপনের। বুধবার মহালয়ার পূর্ণতিথিতে হবে দেবীপক্ষের শুভ সূচনা। তার আগে শেষ মুহূর্তে মণ্ডপে মণ্ডপে শিল্পীর তুলির সুনিপুণ আঁচড়ে প্রাণ সঞ্চারিত হচ্ছে দেবী দুর্গার। নাটোরে গত বছরের মতো এবারও পূজা আয়োজন হবে কিনা তা ভেবে অনেকেই ছিল শঙ্কায়। তবে শেষ সময়ে প্রতিমা তৈরির উদ্যোগ নিয়েছেন তারা। প্রতিমা তৈরি থেকে উৎসব শেষ হওয়া পর্যন্ত নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা প্রতিমা তৈরি থেকে শুরু করে নিরাপত্তা বলয় তৈরি করেছি। আমরা পূজার শুরু থেকেই আমাদের 4 স্তরের নিরাপত্তা থাকবে, আমাদের সাদা পোশাকে থাকবে, ডিবি টিম থাকবে। হবিগঞ্জে পূজা হচ্ছে 668টি মণ্ডপে। করোনার প্রকোপ কমায় বড় পরিসরে পূজা উদযাপনের আশা আয়োজকদের। এখন আমাদের হাতে খুব সময় কম, তার জন্য আমরা দিনরাত 24 ঘন্টা কাজ করতেছি। নড়াইলে 650 মণ্ডপে শেষ মুহূর্তে প্রতিমা সাজসজ্জায় ব্যস্ত শিল্পীরা। উৎসব নির্বিঘ্ন করতে সব প্রস্তুতি নিয়েছে পুলিশ। বাংলাদেশ আনসারের সদস্য, বাংলাদেশ পুলিশ, র্যাব এবং কখনো কখনো টহল হিসেবে আমাদের অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীও নামবে। মানিকগঞ্জের 5 শতাধিক পূজা মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দ্রুত প্রতিমা তৈরি শেষ করতে কাঠের তুলির পাশাপাশি ডিজিটাল মেশিন ব্যবহার করছেন শিল্পীরা। রঙের কাজ শেষ হয়ে গেছে, এখন শাড়ি পরাইতেছি, তো শাড়ি পরানো শেষ হয়ে গেলে চুল লাগাবো। পূজা মণ্ডপগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছে পুলিশ। কোনো ধরনের দুষ্কৃতিকারী কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে কোনো ধরনের অনিষ্ট না করতে পারে সে বিষয়ে আমরা যথেষ্ট তৎপর থাকব। করোনার কারণে গত বছর মানিকগঞ্জের সীমিত আকারে 470টি মন্দিরে পূজা হয়। এবছর পরিস্থিতির উন্নতি হওয়ায় পূজা হচ্ছে 502টি মন্দিরে। শাকিলা করিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বন্ড মার্কেটের উন্নয়ন না হওয়া এবং কাঠামোগত সংস্কারের অভাব দেশের পুঁজিবাজারের বড় দুর্বলতা বলে মনে করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। মঙ্গলবার বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষে পুঁজিবাজারের উন্নয়ন নিয়ে এক ভার্চুয়াল সভায় একথা বলেন তিনি। সালমান এফ রহমান বলেন, দেশের পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী সংখ্যা কম, তাদের 80% সাধারণ বিনিয়োগকারী। কিন্তু বিশ্বের অন্যান্য বাজারের চিত্র এর উল্টো। বাজার উন্নয়নে সাধারণ বিনিয়োগকারীর পাশাপাশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরও দায়িত্বশীল হওয়ার তাগিদ দেন তিনি। শেয়ারের বিকল্প হিসেবে শক্তিশালী বন্ড বাজার এবং মিউচুয়াল ফান্ডের লেনদেন থাকা প্রয়োজন বলেন সালমান এফ রহমান।
2 গুণ বেশি হওয়ার তো দূরের কথা, ইকুইটি মার্কেটের হার্ডলি 2% 3% হলো মার্কেট ক্যাপিটালাইজেশন বন্ড মার্কেটে। তো এটাও আমাদেরকে কাজ করতে হবে, বন্ড মার্কেটটাও আমাদেরকে ভাইব্রেন্ট করতে হবে, তাতে আপনার বিনিয়োগকারীর কাছে একটা চয়েস থাকবে। ফ্ল্যাট ও বাড়ির মালিকদের করের আওতায় আনতে অভিযানে নেমেছে জাতীয় রাজস্ব বোর্ড। প্রাথমিকভাবে ঢাকার 2 সিটির 6 ওয়ার্ডের 28,000 বাড়ির তথ্য পর্যালোচনা করছে কর অঞ্চল 1। এই কার্যক্রম বাস্তবায়নে সব কমিশনারেটকে নির্দেশ দিয়েছেন এনবিআর চেয়ারম্যান। দুপুরে রাজস্ব ভবনে এক অনুষ্ঠানে এ নির্দেশনা দেওয়া হয়। 17 কোটি মানুষের দেশে নিবন্ধিত করদাতা মাত্র 64 লাখ। আবার নিবন্ধন থাকলেও রিটার্ন দেন না 2/3। এমন পরিস্থিতিতে প্রায়ই সমালোচনার মুখে পড়তে হয় এনবিআরকে। তাই দীর্ঘদিন ধরেই নানাভাবে কর ফাঁকি দেয়া নাগরিককে আওতায় আনার চেষ্টা করছে সংস্থাটি। এরই অংশ হিসেবে ঢাকার 2 সিটি থেকে 6 ওয়ার্ডের সব ভবনের তথ্য সংগ্রহ করে কর অঞ্চল 1। কর্মকর্তারা জানান, সেগুনবাগিচা, ইস্কাটন, সিদ্ধেশ্বরী, মগবাজার, হাতিরপুলের 28,000-এর বেশি বাড়ির তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। শিগগিরই এসব বাড়ি মালিককে চিঠি দিয়ে আয়করের তথ্য জানতে চাওয়া হবে। কর্মকর্তারা জানান, অ্যাপার্টমেন্ট ভবনের ক্ষেত্রে অনুসরণ করা হচ্ছে ভিন্ন পদ্ধতি। প্রতিটি ফ্ল্যাট মালিককে একটি জরিপ ফর্ম পূরণ করে জমা দিতে হবে কর কর্মকর্তাদের কাছে। তাদের কাছে সফট ল্যাঙ্গুয়েজে চিঠি যাবে যে আপনাদের এখানে একটা ফ্ল্যাট আছে বা এখানে একটা বিল্ডিং আছে, সো আপনারা আপনাদের টিআইএন আছে কিনা, না থাকলে ট্যাক্সের আওতায় আসার জন্য রিকোয়েস্ট করা হবে। তাদের টিআইএন দেখলে আমরা দেখবো এইগুলো তাদের নথিতে এটা দেখানো আছে কিনা, এই অ্যাপার্টমেন্ট বা বিল্ডিং। আর যদি আমার অঞ্চল না হয় অন্যান্য অঞ্চলে আমরা তথ্য স্লিপ আকারে পাঠিয়ে দিব। এনবিআর চেয়ারম্যান জানান, এই কাজ মোটেও সহজ ছিল না। দীর্ঘদিন কর ফাঁকি দেয়া ব্যক্তিরা নানা প্রতিবন্ধকতা তৈরি করেন বলেও মন্তব্য করেন তিনি। এখান থেকে যেটা হবে, কিছু করদাতার সংখ্যা বাড়বে, কিছু কর বাড়বে। আমরা চাইবো যে এই সুস্থ প্রতিযোগিতাটা বাংলাদেশের আয়কর প্রশাসনের মাঠ পর্যায়ের সকল স্তরে সঞ্চারিত হোক। এটা একটা ভালো দৃষ্টান্ত হতে পারে। বিশেষ করে অনেক হাই রাইজ বিল্ডিং আছে যার ভিতরে সেখানে মালিকানা খুঁজে বের করা, অর্থাৎ ফ্ল্যাটের ইন্ডিভিজুয়াল ফ্ল্যাটের মালিকানা খুঁজে বের করা এবং তাদেরকে নেটের ভিতরে আনা, এটা একটা চ্যালেঞ্জিং জব। এনবিআরের হিসেবে গত অর্থ বছরে নতুন করদাতা নিবন্ধন বাড়ে 26 ভাগ। চেয়ারম্যানের আশা, এই অভিযানের ফলে করের আওতা বাড়বে উল্লেখযোগ্য হারে। আওতা বাড়লে কমানো হবে কর হার। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বে করোনায় একদিনে 4,841 মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ছাড়ালো 48,26,000। নতুন 3,41,000 রোগী নিয়ে মোট আক্রান্ত 23,63 লাখের বেশি। 24 ঘন্টায় সবচেয়ে বেশি 883 জনের প্রাণহানি রাশিয়ায়। দেশটির হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। সোমবার সবচেয়ে বেশি 71,000 রোগী মিলেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে নতুন করে প্রাণ গেছে 674 মানুষের। ফাইজারের টিকার 2 ডোজ নেয়ার 6 মাস পর এর কার্যকারিতার হার 88 থেকে 47-এ নেমে যাবে বলে জানিয়েছে গবেষকরা। ফলে দ্রুত বুস্টার ডোজ শুরুর কথা ভাবছে মার্কিন স্বাস্থ্য বিভাগ। ভারতে একদিনে 254 জনের মৃত্যু হয়েছে। গ্রেপ্তারের পর থেকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছে মাদক কেলেঙ্কারিতে গ্রেপ্তার বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের। তার বিরুদ্ধে আদালতে বেশ কিছু প্রমাণ পেশ করেছে মাদক নিয়ন্ত্রণ ব্যুরো এনসিবি। এদিকে মঙ্গলবার প্রমোদ তরীর মাদক মামলায় আরও 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে মোট গ্রেপ্তার 12 জন। সোমবার আরিয়ানের জামিনের আবেদন প্রত্যাখ্যান করে বৃহস্পতিবার পর্যন্ত এনসিবির হেফাজতে রাখার নির্দেশ দেয় মুম্বাইয়ের আদালত। বলিউড বাদশার ছেলে হিসেবে পাচ্ছেন না কোনো বিশেষ সুবিধা। শনিবার রাতে মুম্বাই উপকূলে কোর্ডেলিয়া প্রমোত্তরিতে মাদক পার্টিতে অভিযান চালিয়ে আটক করা হয় আরিয়ানকে। জলবায়ু পরিবর্তন ব্যাখ্যা ও ভৌত বিষয়ের গবেষণায় অবদান রাখায় এবার পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন 3 বিজ্ঞানী। সুইডেনের রাজধানী স্টকহোমে মঙ্গলবার নোবেল বিজয়ী হিসেবে মার্কিন বিজ্ঞানী সুকুরো মানাবে, জার্মানির ক্লস হ্যাসেলম্যান ও ইতালির জর্জিও পারিসির নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস। তাদের আবিষ্কারগুলো মানব কল্যাণে যুগান্তকারী মাইলফলক, জানিয়েছে একাডেমি।
মানব সভ্যতার উপর জলবায়ুর প্রভাব কেমন ও নানা ভৌত বিষয়ের জটিল সিস্টেম বুঝতে অবদান রাখায় পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন 3 বিজ্ঞানী। তারা বিশ্ব জলবায়ুর একটি মডেল দাঁড় করিয়ে দেখিয়েছেন কিভাবে জলবায়ুর পরিবর্তনশীলতা পরিমাপ করা যায় এবং নির্ভরযোগ্যভাবে বৈশ্বিক উষ্ণতার পূর্বাভাস দেওয়া যায়। বিশ্বের জলবায়ু ও এটি মানব সভ্যতাকে কিভাবে প্রভাবিত করে সে বিষয়ক জ্ঞানের ভিত্তিতে নাড়া দেওয়ার জন্য পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারের অর্ধেক পাবেন যৌথভাবে যুক্তরাষ্ট্রের সুকুরো মানাবে ও জার্মানির ক্লস হ্যাসেলম্যান, আর বাকি অর্ধেক পাবেন ইতালির জর্জিও পারিসি। বিশৃঙ্খল উপকরণ প্রক্রিয়া তত্ত্বে বৈপ্লবিক অবদান রাখায় তাকে বেছে নেওয়া হয়েছে। 1960 সালের শুরুতে জাপানি বংশোদ্ভূত মানাবে দেখিয়েছিলেন বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কিভাবে বৈশ্বিক তাপমাত্রা বাড়িয়ে দেয়। তার এই আবিষ্কার বর্তমান জলবায়ু মডেলের ভিত্তি তৈরি করে। এর প্রায় 1 দশক পর আবহাওয়া ও জলবায়ুর পারস্পরিক সংযোগের বিষয়টি তুলে ধরে একটি মডেল তৈরি করেন ক্লস হ্যাসেলম্যান। আবহাওয়ার বিশৃঙ্খলতা সত্ত্বেও জলবায়ু মডেলগুলোর নির্ভরযোগ্য হবার ব্যাখ্যা দেন তিনি। জনজীবনে জলবায়ুর প্রভাব দেখাতে কিছু পদ্ধতিও গড়ে তোলেন তিনি। বিভিন্ন ভৌত বিষয়ের জটিল সিস্টেম ও অবিন্যস্ত পদার্থ বোঝার পথ করে দেয় 73 বছর বয়সী ইতালীয় বিজ্ঞানী পারিসির গঠনগত ও গাণিতিক মডেল। গণিত, জীববিজ্ঞান ও স্নায়ুবিজ্ঞানের মতো বিষয়গুলো যুক্ত করেন তিনি। ডিসেম্বরে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার ও অর্থ। তবে করোনার কারণে নিজ নিজ দেশ থেকেই বিজয়ীরা তা গ্রহণ করবেন। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল আজকের বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।